এইচএসসি 27 ব্যাচ একটা খুবই বিখ্যাত একটা কথা আছে, টু অ্যাচিভ গ্রেট থিংস টু থিংস আর নিডেড। একটা মহৎ কিছু করার জন্য দুইটা জিনিস লাগে, এ প্ল্যান, একটা প্রপার প্ল্যানিং দরকার হয় কীভাবে কী কাজটা করবা, অ্যান্ড নট কোয়াইট ইনাফ টাইম, অর্থাৎ একটা সময়ের সংকোচন থাকতে হয়, পর্যাপ্ত পরিমাণ সময় থাকা যাবে না, শর্ট পরিমাণ সময় থাকতে হবে। কেন? কারণ যখন তোমার হাতে সময় কম থাকবে, ইন দ্যাট মোমেন্ট তুমি বুঝতে পারো যে আমার এখন পড়া লাগবে, আমার এখন পড়া লাগবে, আমার এখন কোনো উপায় নাই। তো তখন তুমি লকড ইন হয়ে যাও। এতদিন যে গাঝারা ভাব থাকতো, যখন তুমি দেখছো তোমার হাতে সময় নাই আর তোমার অনেক কিছু করতে হবে, সেই সময় সিরিয়াসনেসটা আসে। আর তোমার দায়িত্ব এই সিরিয়াসনেসটা কাজে লাগানো। তোমার দায়িত্ব হচ্ছে এই সিরিয়াসনেসটাকে আউটপুটে নিয়ে আসা, তোমার এফোর্ট দেওয়া, এবং সেই এফোর্ট থেকে কীভাবে আউটপুট আসবে, তোমার একাডেমিক রেজাল্ট, তোমার পরবর্তীতে এইচএসসি অ্যান্ড দেন অ্যাডমিশনের ভিত্তি, এই সব কিছু কীভাবে তুমি গড়ে তুলবা এটা ডিসাইড করবে এই যে তোমার যে এখন ভয়টা কাজ করছে, সময় কম, এই ভয়টা তুমি কীভাবে ইউজ করতে পারতেছো। অনেকে বলে ভাই এই কয়টা দিন ইনাফ কিনা, আমি বলি এই কয়টা দিন মোর দেন ইনাফ যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করো। যদি তুমি প্রপারলি ইউটিলাইজ না করো, তাহলে তোমার এই কয়দিনের জায়গায় যদি ডাবল টাইম দিতাম তাও কিছু হইতো না। সো যেহেতু হাতে সময়টা একটু কমে গেছে, এইটাকে কাজে লাগাও। এই যে তোমার মধ্যে এখন আর্জেন্সিটা চলে আসছে যে আমার কিছু করা লাগবে, এই কিছু করার যে আর্জেন্সি, এইটাকে আউটপুটে কেন নিয়ে আসা লাগে সেটার দিকে ফোকাস করো। একটা প্ল্যান আমি তোমাকে দিব এবং সেই প্ল্যানটা এক্সিকিউশন করার দায়িত্ব তোমার। যদি তুমি নিজ দায়িত্বটা নিতে পারো, নিজ দায়িত্বে যদি কষ্টটা দিতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি তুমি রেজাল্ট ভালো করবা। এটা আমি তোমাকে দলিল নিয়ে আসো, পাঠিয়ে দিও আমার অ্যাড্রেসে, আমি 500 টাকা দলিল দেবো, অবশ্যই আমি লিখে দেবো, ঠিক আছে? ওকে, দেখো প্রথমত তোমার প্ল্যান লাগবে, সময় অলরেডি কম, তোমার একটা প্ল্যান লাগবে। এই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে আমার টার্গেট মেডিকেল, আমার টার্গেট বুয়েট, আমার টার্গেট ভার্সিটি, সেক্ষেত্রে আমি কোন প্রসেসে পড়াশোনা করব? প্রথমত একটা জিনিস তোমার মাথার মধ্যে, খোপড়ির মধ্যে এখন ঢুকায় ফেলো যে সবার আগে তোমার একাডেমিকের উপরে তোমার কিচ্ছু নাই। তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তোমার ভাই ব্রাদার যা বলো, সেটা হবে তোমার একাডেমিক পড়াশোনা। কারণ এইচএসসি এক্সামে ভালো রেজাল্ট সবার লাগবে। তোমার যদি জিপিএর জন্য মার্ক মেডিকেল কাটা না যায়, সেজন্য এইচএসসি এক্সামে কোনো যেন জিপিএ ছাড়া না যায়, সেটা ফোকাস রাখতে হবে, ফুল জিপিএটা যেন থাকে। ইঞ্জিনিয়ারিং যদি হয়, তোমার এইচএসসি এক্সামে টপ মার্ক লাগবে যেন তুমি বুয়েট, বুটেক্স, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন দিতে পারো। তোমার যদি ভার্সিটি টার্গেট হয়, ভার্সিটি টার্গেট হলে তোমার বেসিক অ্যাকাডেমিক নলেজটা লাগবে, কারণ অ্যাকাডেমিক নলেজটাই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের মূল ভিত্তি। কাজেই অ্যাকাডেমিক নলেজটাই তোমার প্রধানত ফোকাস করতে হবে। আর আমি বলে আমার মুখের ফেনা তুলে ফেলছি যে একাডেমিকে তুমি কেমনে ভালো করবা। একাডেমিকে তুমি তখনই ভালো করবা, এখনও তোমার ওয়ান শট দেখার ক্লাস হয়, এখনও তোমার ওয়ান শট দেখার টাইম হয় নাই, বুঝছো? যারা বলছে যে 26 ব্যাচ তো ধরা খাই গেছে, 27 ব্যাচ আসো আমার ওয়ান শট ক্লাস করো, আমার ওয়ান শট ব্যাচে ভর্তি হও, 27 ব্যাচে এখন কোনো ওয়ান শটের দরকারই নেই। 27 ব্যাচ তুমি এখন প্লেলিস্টগুলো করবা। তোমার যদি কোনো কোর্স কিনা থাকে তাহলে ফ্যান্টাস্টিক, তাহলে তুমি সেই কোর্সের ক্লাস করো। যদি তোমার কোনো কোর্স কিনা না থাকে, তাহলে তুমি ইউটিউব থেকে ফ্রি প্লেলিস্ট করো, কোনো সমস্যা নাই, তুমি যেখান থেকেই করো। তোমার এটা একাডেমিকের জন্য পড়াশোনা করতে হবে। একাডেমিক যে প্লেলিস্টগুলো আছে, তুমি সেই প্লেলিস্ট দেখে তোমার গ্যাপ ফিল আপ করো, ইনাফ টাইম আছে। তুমি যদি প্রতিদিন ফোনে যেটুকু সময় নষ্ট করো, সেটুকু যদি নষ্ট করা বাদ দাও, বা বাদ দেওয়া লাগবে না, ফোন অর্ধেকে ইউজ করো বা 20% ইউজ করো, তুমি অনেক ফোন ইউজ করতেছো, আবার তোমার অনেক সময় বেঁচে যাচ্ছে। তুমি এই টাইমটা তুমি ধুমায় এখন থেকে ভাই প্লেলিস্টগুলো কভার করো, একাডেমিক প্লেলিস্টগুলো তুমি কভার করে ফেলো। একাডেমিক প্লেলিস্ট কভার করার পর আমি বারবার এটা বলছি, তোমার যে মেইন বুক, যে কোনো রাইটারের মেইন বুকের তুমি চেষ্টা করবা যত রকমের যে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে, গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যা করতে এমসিকিউ আর গাণিতিক সমস্যা, সিকিউ করতে হবে না, এমসিকিউ আর গাণিতিক তুমি করবা। ওকে, এমসিকিউ আর গাণিতিকগুলো করে ফেলবা, আর উদাহরণও করবা। তোমরা অনেকে উদাহরণ করো না, এটা কিন্তু ধরা খায় যাবা পরবর্তীতে। উদাহরণগুলো তো সলিউশন দেওয়াই থাকে, করতে কতক্ষণ লাগবে, উদাহরণগুলো করে ফেলবা। আর যদি কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি পার্সোনালি কখনো অনুশীলনী করি নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কখনো অনুশীলনী গাণিতিক সমস্যা করি নাই। এমসিকিউ পড়ছি আর উদাহরণ করছি হাজারিনাক স্যারের বইয়ের, আমার কিন্তু তাতেই হয়ে গেছে। উদাহরণ প্লাস ওই যে হাজারিনাক স্যারের বই কিছু আছে না, নিজে করো, প্রত্যেকটা টপিক শেষে নিজে করো, গ্রে কালারের বক্স দেওয়া থাকে, ওই বক্সের ম্যাথগুলো করছিলাম, নিজে করোগুলো করছিলাম, বুঝছো? গাণিতিক অথবা এই যে নিজে করো, এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য, এটা হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রির জন্য, ঠিক আছে? তাহলেই হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি অনুশীলনী না করলেও খুব বেশি প্যারা তুমি খাবা না। ম্যাথের ক্ষেত্রে একজন প্রশ্ন করো যে আমার তো এসি আহমেদ পড়ায়, বা আমার এই পড়ায় হবে কি না। দেখো, এসি আহমেদ স্যার যদি পড়ায়, তাহলে তোমার একটু অক্ষরপত্র বা কেতাব স্যারটা পড়া উচিত। কারণ এসি আহমেদ, আমি নিজে নটরডেম কলেজে যখন পড়ছি, আমাদের এসি আহমেদ পড়াইতো, আমরা সবাই জানি যে এসি আহমেদ নট ইনাফ। এসি আহমেদ এইচএসসির জন্য ঠিক আছে, বাট অ্যাডমিশনে গেলে কিন্তু এসি আহমেদে ধরা খায় যাবা। তোমার যদি টার্গেট হয় মেডিকেল, এসি আহমেদ ইনাফ। তোমার যদি টার্গেট হয় ভার্সিটি, এসি আহমেদ কাজ চলে যাবে। তোমার যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, এসি আহমেদ হবে না, তখন তোমার কেতাব অথবা তোমার পড়তে হবে অক্ষরপত্র কিংবা যে কোনো রাইটারের বই।
সব রাইটারের বই ভালো, কিন্তু কেন মনে হয়েছে এসইউ স্যার তার বইতে খুবই অল্প অল্প জিনিস রাখছে, একাডেমিক ফোকাস করে বানাইছে। সো মোটামুটি যে প্রচলিত বই আছে, অক্ষরপত্র, কেতাব স্যার, আরও অনেকগুলো অনেক ভালো ভালো বই আছে, এগুলো করলেই হয়ে যাবে। কিন্তু এসি আহমেদ যারা প্রশ্ন করছো, অনেক কলেজে এসি আহমেদ পড়ায়, এগুলো মেইনলি একাডেমিক ফোকাসড। মেডিকেল হলে ঠিক আছে, ভার্সিটি হলেও ঠিক আছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ে কখনোই হবে না এসি আহমেদ দিয়া। সো তোমার একটা ভালো একটা রাইটার সিলেক্ট করতে হবে, সেটাই তুমি সলভ করো, সেটাই দ্যাটস ইনাফ। এইগুলা করতে করতে তোমার দেখবে অনেক সময় চলে যাচ্ছে। এরপরে তুমি জাস্ট টেস্ট পেপার খুলে তোমার একাডেমিক লাইফটাকে একদম সেফগার্ড করার জন্য টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো চোখ খুলে দেখবা। তুমি যদি এই অঙ্কগুলো করো বইয়ের, তুমি টেস্ট পেপারের 90% অঙ্কই পারো। 10% অঙ্ক উল্টাতে উল্টাতে দেখবা যে একটু কঠিন মনে হচ্ছে, ওইগুলো একটু খাতায় করে ফেলো, রাফে উত্তর বের করে ফেলো, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না। এমন না যে এখানেও করছো আবার টেস্ট পেপারও ধরে ধরে করতেছো, সময় বাঁচাইতে হবে। এখন নতুন নতুন প্রবলেম সলভ করতে হবে। তুমি গাণিতিক সমস্যা যখন করতেছো, আমি বলি ফিজিক্সে যখন তুমি ইসাকসার করতেছো, ইসাকসার করার সময় তুমি দেখলে 1 নাম্বার হ্যাঁ নতুন করে ফেললা, 2 নাম্বার আগের অঙ্কটাই ক্যালকুলেটর উত্তরটা বের করে ফেলো, 3 নাম্বার আগের অঙ্কটাই ক্যালকুলেটরে বা রাফে উত্তর বের করে ফেলো, 4 নাম্বার একই অঙ্ক, আর এতগুলো অঙ্ক করতে আর করা লাগবে কেন, করবাই না। 5 নাম্বারটা তুমি দেখছো একটু নতুন অঙ্ক, এইটা করো। 6 নাম্বারটা নতুন অঙ্ক করতে যে তুমি আটকে গেছো, এইগুলা করতে হবে। এইগুলো তুমি মার্ক করে রাখো যে এটা আমি এবার ভুল করছি, এইটা আমার আবার করতে হবে পরের বার। এই ধরনের অঙ্কগুলো করবা, রিপিটেড একই জিনিস বারবার তুমি করবা না। এখন এফিসিয়েন্সিতে ফোকাস দিতে হবে। এগুলো করার পর তুমি দেখবা টেস্ট পেপারের 90% হয়ে গেছে বললাম না, এই 90% তুমি জাস্ট উল্টাবা যে নতুন কোনো প্রশ্ন আছে নাকি, নতুন টাইপের কোনো প্রশ্ন আছে নাকি, এই যে একটা পাইছি, এটা তুমি করবা। বুঝছো? এইভাবে তুমি তোমার একাডেমিকের প্রিপারেশনটা শেষ করো। এইটুকু যদি পড়ো, আমি বিশ্বাস করি তোমার অ্যাডমিশনের যে কোনো অ্যাডমিশনের অনেকটুকু কভার হয়ে যাচ্ছে। কারণ অ্যাডমিশনে কোন জায়গা থেকে প্রশ্ন আসে? আকাশ থেকে না, তোমার একাডেমিকের বই থেকেই তো প্রশ্ন আসবে। কাজেই একাডেমিকটা ভালো মতো পড়তে হবে, অল সাবজেক্ট ফোকাস রেখে পড়বা। ভাই আমি ইঞ্জিনিয়ারিং টার্গেট, ভাই বায়োলজি পড়বো কিনা এটা প্রশ্নই হবে না। বায়োলজি কেন পড়বো না? আমি পড়ছি না, সবাই পড়ছে, তুমিও পড়বা। যদি ইঞ্জিনিয়ারিংয়ে না হয় ভার্সিটি অ্যাডমিশন দিবা তো বায়োলজি লাগবে না? ওখানে লাগবে তো। মেডিকেলে তো বসবাই, আমি জানি সবাই মেডিকেলে বসবে, আমি জানি সবাই মেডিকেল এক্সাম দেবে, বায়োলজি লাগবে ওখানে। সো মেডিকেল এক্সামটা ইঞ্জিনিয়ারিংয়ের যারা ভাবতেছো বায়োলজি পড়বো কিনা, অবশ্যই পড়বা। মেডিকেলে যারা ভাবতেছো ম্যাথ পড়বো কিনা, মেডিকেলে তো চান্স রেট এত কম, যদি না হয়, আল্লাহ না করুক যদি না হয়, ভার্সিটি আসে তো ভার্সিটি দিতে হবে, তো ওখানে ম্যাথ লাগবে, অবশ্যই ম্যাথ লাগবে। সো তোমার সব সাবজেক্ট পড়তে হবে, সব সাবজেক্ট তুমি ভালো মতো পড়বা, ইভেন বাংলা ইংলিশও পড়বা। বাংলা ইংলিশে A+ মিস হওয়ার কারণে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের অনেকের স্বপ্ন শেষ হয়ে যায়। আমি আমার কাহিনী বলি, আমি আমার এইচএসসি এক্সামের রেজাল্ট যখন দেয়, আমি ইংলিশে পাইছি 158। কত? 158। ভাই আমার মানে 3 দিন আমি ঠিকমতো ঘুমাইতে পারিনি, 3 দিন আমি ঠিকমতো ঘুমাইতে পারিনি আমার এই যে রেজাল্টের জন্য, এটার যে ইংলিশে আমি A+ পাইনি। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিতে পারবো কিনা, মেডিকেলের রেজাল্ট দিছে, আমি মেডিকেলে চান্স পাইছি, আমি কোনো উদযাপনই করি নাই যে শালা আমার ইংলিশে A+ নাই, আমি ইঞ্জিনিয়ারিং দিতে পারবো কিনা। এই ট্রমার মধ্যে আমি কাটাইছি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। তারপরে বোর্ড চ্যালেঞ্জ করছিলাম, বোর্ড চ্যালেঞ্জ করার পর তারপর দেখি যে হ্যাঁ, তারপর আমার ইংলিশেই আসছে, তোমার A+ আসছে। এই হচ্ছে অবস্থা। ইংলিশে তারপরে A+ আসছিল, তখন আমি একটু শান্তি পাইছি। প্রত্যেক বছর ইংলিশে A+ মিস করে মানুষজন আমাকে ধুমায় মেসেজ দেয়, ভাই ভার্সিটি এক্সাম দিতে পারবো কিনা। ইংলিশে তো জিপিএ চাই, ভাই কী করবো এখন। সো তোমার বিশেষ করে ইংলিশটা ভালো মতো পড়তে হবে, A+ যেন মিস না যায়। ইংলিশে A+ পাওয়া অনেক সহজ, তুমি কোনো রুল ভুল করবা না, সুন্দর মতো লিখে দিয়ে আসবা, তুমি A+ পাবা। অনেকে রুল ভুল করে, টাইটেল লেখে না, এটা লেখে না, ওইটা লেখে না, অ্যাপ্লিকেশন লিখবে, তারিখ লেখা নেই, নাম্বার দিবে কেমনে তোমাকে? কোনো রুল ভুল করা যাবে না। গ্রামাটিক্যাল পার্টগুলো যতটুকু পারা যায় করে আসো আল্লাহর হাতে, বাকিটুকু প্র্যাকটিস করবা, মডেল গাইডগুলো করবা, আর যে ফ্লো চার্ট হ্যান ত্যান যেগুলো আছে, সেগুলো নিয়ম যেন ভুল না হয়, এটা খালি মাথায় রাখবা। তাহলে দেখবা মোটামুটি নাম্বার চলে আসবে, মোটামুটি তুমি পার পেয়ে যেতে পারবা, যদি একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখো ইংলিশের উপর আমি ইনশাল্লাহ একটা ডিটেলস ভিডিও বানাই দিব যে আমি কীভাবে ইংলিশ পড়তাম। আমি ইংলিশে অনেক ভালো ছিলাম একটা সময়। যাই হোক, তারপরে সো তুমি অল সাবজেক্টে ফোকাস রেখে পড়াশোনা করবা, বাংলা ইংলিশ আইসিটি এগুলোতেও তোমার ভালো মতো ফোকাস রাখতে হবে। আর ম্যাথ পড়বো কিনা, বায়োলজি পড়বো কিনা, এগুলো প্রশ্ন করলে বার করে দেবো এখান থেকে, আমি কি ভাই এগুলো কী প্রশ্ন। এবার আসো, তোমার যদি এগুলো করার পরও হাতে সময় থেকে যায়, ভাই আমি এগুলো করছি, হাতে সময় রয়ে গেছে, এই টাইমে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কনসেপ্ট বুকটা খুলে দেখতে পারো, মার্কেটে অ্যাভেলেবল পাবা পুরাতন কনসেপ্ট বুক। যদি না পাও তাহলে রয়্যাল গাইড তুমি কিনবা সাবজেক্টের, ধরো ফিজিক্সের বা কেমিস্ট্রি বা ম্যাথের, রয়্যালের যে গাইডগুলো আছে, গাইডগুলো খুলে দেখো, ওখানে অনেক প্র্যাকটিস প্রবলেম থাকে, ভালো ভালো প্র্যাকটিস প্রবলেম থাকে, তুমি উল্টা অনেক কঠিন প্রবলেম পাবা, ওগুলো প্র্যাকটিস করতে পারবা। রয়্যালের গাইড এটা তোমার ম্যাথের জন্য কিনা লাগবে না, ম্যাথের মেন বুকই যথেষ্ট। ফিজিক্সের জন্য কিনতে পারো, কেমিস্ট্রির জন্য মনে হয় না কিনা লাগবে,
ফিজিক্সের কেমিস্ট্রির তো হাজার স্যারের বই প্রচুর জিনিসপত্র আছে, ওগুলো করলেই হয়ে যায়। তারপরে তুমি চাইলে কেমিস্ট্রির জন্য যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, কেমিস্ট্রির জন্য লাগবে কি, যাদের খুবই ইচ্ছা গুহ স্যারের বইয়ের ম্যাথ প্র্যাকটিস করতে পারো। গুহ স্যার আমি লিখে দিচ্ছি, কেমিস্ট্রির ক্ষেত্রে গুহ স্যার, গুহ স্যারের বই প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো নতুন অনেক ম্যাথ পাবা আসলে। যে তুমি যেগুলো পড়ছো নতুন কোনো কনসেপ্ট শিখবা না, গুহ স্যারের বই থেকে নতুন কোনো কনসেপ্ট শিখবা না, তুমি যেটুকু জিনিস জানো সেগুলোর মধ্যে, সেই টপিকের মধ্যে কোনো নতুন প্রবলেম আছে নাকি সেগুলো করবা। তাছাড়া নতুন কনসেপ্ট কিন্তু অনেক আছে, সব কিন্তু লাগে না। আর ম্যাথের জন্য কিছু কি না লাগবে না, ম্যাথের জন্য মূল বইটা পড়লেই হয়েছে। মেডিকেলের জন্য তোমার হাতে যদি সময় থাকে তাহলে তোমার ওই সময়টা আবার মূল বই রিভিশনে দেওয়া উচিত, তোমার রিভিশনে ফোকাস রাখা উচিত, সব লাইন টু লাইন A to Z মাথার মধ্যে সেট করার থেকে ফোকাস করা উচিত। জুওলজি, বোটানি, তোমার তো এক্সট্রা রাইটার পড়তে হবে, এক্সট্রা রাইটার পড়তে হবে না, মাজেদা ম্যাডাম পড়তে হবে না, তারপরে ওইদিকে আরও রাইটার পড়তে হবে না। তো এই সব রাইটারের বইগুলো তুমি একটু রিভিশন করো, আবার রিভিশন করো, অনেক পড়া তো ভুলে যাবো, তো রিভিশন করতে হবে। তোমার হাতে সময় বেঁচে আছে, ওই সময়টা আবার রিভিশনে দিতে হবে। তোমার যা পড়ছি টাইম বেঁচে গেছে, আবার পড়বো, এটা একই জিনিস আবার পড়বো, রিপিটেটিভলি পড়বো, ঠিক আছে। আর তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো মেডিকেলের, যে কোয়েশ্চেন ব্যাংকে কী কী টপিক থেকে বেশি প্রশ্ন আসে, তুমি কী কী প্যাটার্নের প্রশ্ন হয়, কোন ধরনের প্রশ্ন বেশি হয়, কোয়েশ্চেন ব্যাংকগুলো একটু ঘাটাঘাটি করলে তুমি বুঝবা যে বইয়ের কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। মেডিকেলের পোলাপান যখন পড়বা তুমি দেখবা অনলাইনে প্রচুর কোচিং সেন্টারে দাগানো বই পাওয়া যায়, তুমি দাগানো বইগুলো ভালো মতো পড়তে রিভিশন দিতে পারো। আচ্ছা, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন যারা দিবা তোমরা এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা থেকে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা প্র্যাকটিস করবা, এবং যদি আরও সময় পাও তাহলে জয়কুলির বিচিত্রা সিরিজ আছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, সেখান থেকে তুমি এমসিকিউ ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে পারো। ক্যালকুলেটর ছাড়া হিসাব নিকাশে পারদর্শী হইতে হবে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, যেমন ধরো এই ইউনিট অ্যাডমিশন দিবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? বুঝছো প্ল্যান কি? প্ল্যান বেশি কিছু না, জটিল কিছুই না, ইটস নট রকেট সায়েন্স, সবাই জানে কি করতে হবে। আমি এবার রিভাইজ করাই দিলাম তোমাকে কী করতে হবে। এখন শুধু তোমার এই যে সময় কম, মনের মধ্যে যে ভয়টা আছে, কিছু করার ইচ্ছাটা আছে, এইটাকে জাস্ট কাজে লাগাও। তুমি যদি কাজে লাগায় তুমি যদি এইভাবে তোমার 250 দিন 200 দিন 100 দিন এগুলো দেখাই লাগবে না, 90 দিন পড়ো, 90 দিন তুমি এভাবে পড়ো, দেখো কত পড়াশোনা হয়। তুমি দেখো তুমি তোমার সর্বোচ্চ যতটুকু পড়াশোনা করতে পারো তুমি সেটা 90 দিনও লাগবে না, তুমি যদি তোমার ম্যাক্সিমাম আউটপুট দিয়ে ফুল পটেনশিয়াল থেকে যে ভাই আমি কোনো সময় নষ্ট করবই না, আমি 30 দিন পড়ো, তুমি 30 দিন পরে দেখো তোমার সিলেবাস কতখানি আগায় যায়, তুমি দেখো খালি। আচ্ছা, এখন যার সিলেবাস 0%, 10%, 50%, নাথিং ম্যাটার্স। এখন থেকে যে ভালো পড়াশোনা করবে, যে মোমেন্টামটা ধরতে পারবে সেই ভালো করবে। সকলকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, ভালো থেকো, আল্লাহ হাফেজ।